আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্ক 2.0 চ্যানেলের প্রথম ভিডিওতে, প্রথম কিউএনএ ভিডিওতে। অনেকদিন ধরেই আপনারা কিউএনএ ভিডিও চাচ্ছিলেন, আমিও বারবার বলেছি কিউএনএ ভিডিও দিব, তবে বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততার কারণে কিউএনএ ভিডিও বানানো হচ্ছিল না। তো ফাইনালি আপনাদের জন্য কিউএনএ ভিডিও নিয়ে আসলাম। যেহেতু এটা এই চ্যানেলের প্রথম ভিডিও, তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা বিষয় ভিডিওর শুরুতেই জানিয়ে রাখি, পরবর্তী কিউএনএ ভিডিওর জন্য আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, তবে শুধুমাত্র শর্ত একটাই, প্রশ্ন লেখার আগে হ্যাশট্যাগ কিউএনএ লিখে আপনারা তারপরে আপনাদের প্রশ্নগুলো লিখবেন। আশা করছি বোঝাতে পেরেছি। যাই হোক, আজকের ভিডিও প্রথম প্রশ্নটা এসেছে এমডি আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে। তো সে লিখেছে, ভাই র্যান্ডি অর্টনের কি চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে? তো ভাই দেখেন, যদি এক কথায় বলি তাহলে ভাই র্যান্ডি অর্টনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। যদি এখানে বলি যে কবে চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে রেসেলম্যানিয়া 42-তে কিন্তু র্যান্ডি অর্টনের চ্যাম্পিয়ন হওয়ার ঠিকঠাক সম্ভাবনা আছে। আর এই বিষয়গুলো নিয়ে আমাদের মেইন চ্যানেলে কিন্তু অলরেডি আলোচনা করেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই জানতে পারবেন। তবে কোনো কারণে রেসেলম্যানিয়া 42-তে যদি র্যান্ডি অর্টন চ্যাম্পিয়ন হতে না পারে, তাহলে আই থিঙ্ক সামারস্ল্যামের আশেপাশে র্যান্ডি অর্টন কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। মানে এখানে এক কথায় বলতে গেলে 2026 সালে কিন্তু র্যান্ডি অর্টনের আবারও চ্যাম্পিয়ন হওয়ার ঠিকঠাক একটা সম্ভাবনা আছে। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরের প্রশ্নটা এসেছে শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে। তো সে লিখেছে, রোমান রেইন্স ও ব্রন বেকার এর মধ্যে কবে ম্যাচ হতে পারে? তো ভাই দেখেন, রেসেলম্যানিয়া 42-তে কিন্তু রোমান রেইন্স এবং ব্রন বেকারের মধ্যে ম্যাচ হতে পারে, এমনও কিন্তু অনেকগুলো আপডেট, অনেকগুলো রিপোর্ট পাওয়া গিয়েছে। তবে পার্সোনালি আমার কাছে মনে হয় না যে রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং ব্রন বেকারের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো। তবে রিসেন্টলি বেশ কয়েকটা রিপোর্টে এমনও দেখেছি, বলা হচ্ছে 2026 সালে কোম্পানি ব্রন বেকারকে কোম্পানি টপ সুপারস্টার বানাতে চায় এবং কোম্পানির বর্তমান সময়ে যে টপ সুপারস্টার গুলো আছে তাদের সঙ্গে ফিউড এবং তাদের সঙ্গে ম্যাচ করতে চায়। তো বলা যায় যে 2026 সালেই কিন্তু রোমান রেইন্স এবং ব্রন বেকারের মধ্যে ম্যাচ হতে পারে, সামারস্ল্যামে হতে পারে। আই থিঙ্ক সামারস্ল্যামের আশেপাশে এক্সপেক্ট করা যায় যে রোমান রেইন্স এবং ব্রন বেকারের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো। আর এখানে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, রোমান রেইন্স এবং ব্রন বেকারের মধ্যে ম্যাচ হলে আমরা কিন্তু একটা কিংবা দুইটা ম্যাচ দেখতে পাবো না, মাল্টিপল ম্যাচ হবে রোমান রেইন্স এবং ব্রন বেকারের মধ্যে। মিনিমাম 3টা ম্যাচ তো রোমান রেইন্স এবং ব্রন বেকারের মধ্যে আমরা দেখতে পাবোই। এরপরের প্রশ্নটা এসেছে জিএসএম খোকসা ভাইয়ের কাছ থেকে। আই থিঙ্ক খোকসাই লিখেছে। তো যাই হোক, এখানে ভাই মূলত এটাই জানতে চেয়েছে, র্যান্ডি অর্টনকে কি আমরা 2009 সালের মতো আবারও দেখতে পাবো কিনা। মানে র্যান্ডি অর্টন 2009 সালে যেরকম ভয়ঙ্কর ছিল, বলা যায় 2007 সাল, 8 সাল কিংবা 9 সালে র্যান্ডি অর্টন যেরকম ছিল, এরকম আমরা র্যান্ডি অর্টনকে আবারও দেখতে পাবো কিনা। তো ভাই দেখেন, র্যান্ডি অর্টন আরো একবার চ্যাম্পিয়ন হবে, র্যান্ডি অর্টনের সঙ্গে যে ভালো কিছু হবে এটা আশা করাই কিন্তু বর্তমান সময়ে বলা যায় যে অনেক বেশি বোকামি হবে। আমি জানি না ট্রিপল এইচ এর সঙ্গে র্যান্ডি অর্টনের সম্পর্ক কি, তবে বর্তমান সময়ে র্যান্ডি অর্টনের যে বুকিং এবং তাকে যে পার্ট টাইমার বানানো হয়েছে, এতে করে বোঝা যায় যে কোম্পানি কিন্তু র্যান্ডি অর্টনকে নিয়ে খুব একটা বেশি সিরিয়াস না। তো আগে র্যান্ডি অর্টনকে ফিরে পাওয়া এটা কিন্তু আসলেই কোনোভাবেই সম্ভব নয়। এক্সপেক্ট করা যায় যে সে আরো একবার চ্যাম্পিয়ন হবে, তবে আগে র্যান্ডি অর্টন ফিরে আসবে এটা আশা করা কিন্তু ভাই বোকামি হবে। তো 2009 সালে র্যান্ডি অর্টনকে আমরা কখনোই দেখতে পাবো না। যদি এখানে ধরেও নিজে কোম্পানি র্যান্ডি অর্টনকে সুযোগ দিবে, তারপরেও কিন্তু র্যান্ডি অর্টন সেই আগের সময়ে ফিরে যেতে পারবে না, সেরকমের পারফরমেন্স কিন্তু আমরা র্যান্ডি অর্টনের কাছ থেকে পাবো না। তো 2009 সালে র্যান্ডি অর্টন আর কখনোই ফিরে আসবে না, এটা পার্সোনালি আমার কাছে মনে হয়। এরপরে প্রশ্নটা এসেছে সালমান সাদাফ ভাইয়ের কাছ থেকে। তো সে লিখেছে, ডেমন ফিন বেলার কি কোনোদিন আসবে না? তো ভাই দেখেন, ডেমন ফিন বেলার যে ক্যারেক্টারটা, এটা যে কোনোদিনই আসবে না এটা কিন্তু আমি সরাসরি বলতে পারি না। আমার কাছে মনে হয় যে এখন ফিন বেলারের যে বুকিং চলতেছে, এই অবস্থায় আমরা ডেমন ফিন বেলারকে দেখতে না পেলেও অন্তত ফিন বেলারের রিটায়ারমেন্টের সময় আমরা শেষবারের জন্য করে হলেও একবার ডেমন ফিন বেলার বা ডেমন ক্যারেক্টারকে দেখতে পাবো, এটা পার্সোনালি আমার কাছে মনে হয়। তো আপনারা আশা রাখতে পারেন অন্তত শেষবারের জন্য করে হলেও আমরা ডেমন ফিন বেলারকে দেখতে পাবো। এরপরে ভাইয়ের দ্বিতীয় প্রশ্নটা হলো, বিগি আর রিটার্ন করবে কিনা? তো ভাই দেখেন, এখানে যদি আমি এক কথায় বলি তাহলে নর্মালি বিগি রিটার্ন করার কিন্তু এখন আর কোনো সম্ভাবনা নেই। যদি ভবিষ্যতে গিয়ে কোনোদিন কোনো মিরাক্কেল ঘটে যায়, তাহলে হয়তোবা বিগি আবারও রেসলিং এ রিটার্ন করতে পারে। তবে এখন আপাতত কোনো সম্ভাবনা নেই, আমার কাছে মনে হয় না যে নর্মালি বিগি আর কখনো রিটার্ন করবে রেসলিং এ।
এরপরের প্রশ্নটা এসেছে প্রান্ত আচার্য ভাইয়ের কাছ থেকে। তো সে লিখেছে জন সিনাকে মানি ইন দ্য ব্যাংক কেন বানানো হয়নি। তো ভাই দেখেন, জন সিনা যখন ফুল টাইমার ছিল তার ফিউডটা, তার গল্পটা কিন্তু ওই রকম চলেনি। আর জন সিনা যখন পার্ট টাইমার হয়ে যায় সে কিন্তু শুধুমাত্র দুই একটা অ্যাপিয়ারেন্স বা দুই একটা ম্যাচের জন্য এসেছে। তো সেই সময় তাকে কিন্তু মানি ইন দ্য ব্যাংক বানানো যেত না। মানে সে কিন্তু সেই সময় বলা যায় যে পার্ট টাইমার ছিল, সে কিন্তু মানি ইন দ্য ব্যাংক নিয়ে প্রত্যেকটা শোতে এসে ঘোরাঘুরি করতো না, একে ওকে চেস করতো না। তো বলা যায় যে এর জন্যই কিন্তু জন সিনাকে মানি ইন দ্য ব্যাংক বানানো হয়নি। আর রিটায়ারমেন্টের ব্যাপারে যদি কথা বলি, তাহলে এই যে 2025 সাল, এখানেও কিন্তু জন সিনা ফিউডটা ওইরকম চলেনি। সে কিন্তু মানে তার যে শিডিউলটাই অনেক বেশি কম ছিল। তো এটাই কিন্তু মূল কারণ ছিল জন সিনাকে মানি ইন দ্য ব্যাংক না বানানোর। আর যদি অ্যাকচুয়াল কারণটা কি, এটা হয়তো বা কোম্পানি ভালো বলতে পারবে। এ ব্যাপারে আমার তেমন কোনো ধারণা নেই। এ ব্যাপারটা নিয়ে পার্সোনালি আমার কাছে যা মনে হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে ভাইয়ের দ্বিতীয় প্রশ্নটা হলো, রোমান রেইন্স যেদিন রিটায়ার করবে সেদিন আমার মনের অবস্থা কি হবে। তো ভাই দেখেন, রোমান রেইন্স যেদিন রিটায়ার করবে এ ব্যাপারটা নিয়ে আমি কথা নাই বলি, যত কথা কম বলবো অতটাই ভালো হবে। রোমান রেইন্স যেদিন রেসলিং থেকে রিটায়ার করবে সেদিন আমার মনের অবস্থা কি হবে এটা না আমি আপনাদেরকে বোঝাতে পারবো আর না আপনারা বুঝতে পারবেন। সো এই ব্যাপারটা নিয়ে আর কথা না বলি। এরপরে এমডি ডালিম ভাই কমেন্ট করেছিল, সে শুধুমাত্র হ্যাশট্যাগ কিউএনএ লিখেছে, তবে কোনো প্রশ্ন করেনি। আর যেহেতু বলেছিলাম যে প্রথম ভিডিওতে যে কয়জন কমেন্ট করবে প্রত্যেকের কমেন্টই দেখিয়ে দিব, তো ভাই এখানে কোনো প্রশ্ন করেনি, তো যার জন্য কোনো উত্তর দিতে পারলাম না। আই থিঙ্ক এরকম প্রশ্ন আরো একটা কেউ করেছে, তো তার সিরিয়ালটা যখন আসবে সেটাও কিন্তু দেখিয়ে দিব। তো ভাই এরপর থেকে হ্যাশট্যাগ কিউএনএ লিখলে তারপরে আপনারা প্রশ্ন লিখবেন। এরপরে প্রশ্ন এসেছে আলভিয়া সোহানির কাছ থেকে। তো সে লিখেছে, ভাই টিফনি স্ট্যাটন কবে রিটার্ন করবে। তো টিফনি স্ট্যাটন কবে রিটার্ন করবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি। আই থিঙ্ক এবছর সে আর রিটার্ন করবে না। সম্ভবত আমরা আগামী বছর টিফনি স্ট্যাটনের রিটার্ন দেখতে পাবো। হয়তোবা 10 তারিখে যে স্ম্যাকডাউনের শোটা হবে সেখানে আমরা টিফনি স্ট্যাটনের রিটার্ন দেখতে পেতে পারি। আবার হয়তোবা টিফনি স্ট্যাটন সরাসরি রয়্যাল রাম্বলেও রিটার্ন করতে পারে। এরপরে প্রশ্নটা এসেছে টোটাল গেমিং এফএফ এর কাছ থেকে। তো সে লিখেছে, আচ্ছা ভাই ডাব্লিউডাব্লিউ এর নেক্সট ফেস অফ দ্য কোম্পানি কি হবে, আপনার কি মনে হয় ব্রন বেকার কি হবে। তো ভাই দেখেন, ব্রন বেকার যে নেক্সট ফেস অফ দ্য কোম্পানি হবে এটা নিয়ে আই থিঙ্ক আমাদের কারোর মনের মধ্যে কোনো সন্দেহ থাকার কথা নয়। তার ফিজিক ভালো, তার মাইক স্কিল ভালো, তার রেসলিং স্কিল ভালো, এবং কোম্পানিও কিন্তু তার উপরে ইনভেস্ট করতেছে। তো আমার কাছে মনে হয় যে ব্রন বেকার কিন্তু নেক্সট ফেস অফ দ্য কোম্পানি হবে। আর যদি বলি যে ব্রন বেকারের সঙ্গে আর অন্য কেউ হতে পারবে কিনা, তাহলে এখানে আমি ডমিনিক মিস্টেরিওর নাম নিব। ডমিনিক মিস্টেরিও কিন্তু বর্তমান সময়ে অনেক ভালো কাজ করতেছে, আর আমার কাছে মনে হয় সেও কিন্তু পরবর্তী সময়ে গিয়ে ডাব্লিউডাব্লিউ কে রিপ্রেজেন্ট করবে। তো ব্রন বেকারের সঙ্গে আমি এখানে ডমিনিক মিস্টেরিওর নামটাও নিতে চাইবো অবশ্যই। এরপরে প্রশ্নটা এসেছে আবারও জিএসএম খোকসা ভাইয়ের কাছ থেকে। তো সে লিখেছে, র্যান্ডি অর্টন কি 17 টাইম চ্যাম্পিয়ন হতে পারবে কিনা। তো ভাই দেখেন, র্যান্ডি অর্টন আরো একবার চ্যাম্পিয়ন হবে এটাই অনেক বড় বিষয়। সেখানে 17 টাইম চ্যাম্পিয়ন হওয়া এটা কিন্তু ভাই বিলাসিতা। সে অবশ্যই 17 টাইম চ্যাম্পিয়ন হতে পারতো যদি ট্রিপল এইচ র্যান্ডি অর্টনকে ভালোভাবে বুক করতো, তাকে সেরকমের সুযোগ দেওয়া হতো। 3 মাস মতো হয়ে গেল র্যান্ডি অর্টনকে কিন্তু আমরা বর্তমান শোগুলোতে দেখতে পাচ্ছি না। র্যান্ডি অর্টন যে ইনজোর্ড এমনও কিন্তু কোনো বিষয় নয়, সে কিন্তু সম্পূর্ণ ফিট আছে, তারপরেও কিন্তু র্যান্ডি অর্টনকে নিয়ে আসা হচ্ছে না। তো এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি হিন্ট করে র্যান্ডি অর্টনকে কিন্তু ট্রিপল এইচ খুব একটা বেশি পছন্দ করতেছে না, এবং আগামী দিনে গিয়ে কোম্পানি র্যান্ডি অর্টনকে নিয়ে কিন্তু খুব একটা বেশি ভালো কিছু করবে বলে আমার কাছে মনে হয় না। তবে এখানে আশা করা যায় যে সে আরো একবার চ্যাম্পিয়ন হতে পারবে, মানে 15 টাইম চ্যাম্পিয়ন হতে পারে। তবে 17 টাইম চ্যাম্পিয়ন হওয়া আমার কাছে মনে হয় যে এটা হয়তোবা হবে না। এরপরে প্রশ্নটা এসেছে আলভিস সানোহির কাছ থেকে। তো সে লিখেছে, বিয়াঙ্কা বেলাই রেসেলম্যানিয়াতে চ্যাম্পিয়ন হবে কিনা। তো এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া গিয়েছে তাতে করে বলা হচ্ছে যে বিয়াঙ্কা বেলাই 2026 সালের রয়্যাল রাম্বল জিতবে, এবং সে যদি আসলে 2026 সালের উইমেন্স রয়্যাল রাম্বল জিতে তাহলে আমার কাছে মনে হয় যে সে জেড কার্গেলকেই চ্যালেঞ্জ করবে। কারণ জেড কার্গেল এবং বিয়াঙ্কা বেলাইয়ের মধ্যকার ম্যাচটা কিন্তু অনেকদিন হলো পেন্ডিং হয়ে আছে। তো আমার কাছে মনে হয় বিয়াঙ্কা বেলাই যদি রয়্যাল রাম্বল জেতে তাহলে রেসেলম্যানিয়া 42-তে আমরা জেড কার্গেল এবং বিয়াঙ্কা বেলাইয়ের মধ্যে উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো, যেখানে ফাইনালি বিয়াঙ্কা বেলাই জেড কার্গেলকে হারাবে এবং সে হবে নতুন উইমেন্স চ্যাম্পিয়ন। তো হ্যাঁ, রেসেলম্যানিয়া 42-তে বিয়াঙ্কা বেলাই চ্যাম্পিয়ন হতে পারে, ঠিকঠাক একটা সম্ভাবনা আছে।
এরপর আজকের ভিডিওর সর্বশেষ কমেন্টটা এসেছে, এখানে প্রশ্ন বলবো না কারণ ভাই কিন্তু এখানে কোনো প্রশ্ন লেখেনি। তো যাই হোক, এই কমেন্টটা এসেছে এমডি আসিফ খান ভাইয়ের কাছ থেকে। তো সে শুধুমাত্র হ্যাশট্যাগ কিউএনএ লিখেছে, কোনো প্রশ্ন লেখেনি। তো ভাই নেক্সট টাইম থেকে আপনারা যখন প্রশ্ন করবেন তখন হ্যাশট্যাগ কিউএনএ এর পাশাপাশি আপনাদের প্রশ্নগুলোও লিখবেন, শুধুমাত্র হ্যাশট্যাগ কিউএনএ লিখেছেন। আমি এখানে কি উত্তর দিব? তবে যেহেতু বলেছিলাম যে প্রথম ভিডিওর জন্য যারা প্রশ্ন করবেন আমি কিন্তু প্রত্যেকের প্রশ্নে পিক করব, একটা কমেন্টও বাদ দিব না। তো যার কারণে আপনারা কোনো প্রশ্ন না করার পরেও কিন্তু আপনাদের কমেন্টগুলো পিক করেছি। তো আশা করছি পরবর্তী সময়ে আপনারা এই ভুলগুলো করবেন না। আর ভিডিও শেষ করার আগে আরো একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা পরবর্তী ভিডিওর জন্য প্রশ্ন করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। তবে কমেন্ট করার আগে বা প্রশ্ন লেখার আগে হ্যাশট্যাগ কিউএনএ লিখে তারপরে আপনাদের প্রশ্নগুলো করবেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।